আপনি জানেন যে পঞ্চদশ সংশোধনী মামলায় আপিল বিভাগের রায় হয়েছে, এর ফলে পঞ্চদশ সংশোধনী আবার রিইনস্টেট হলো এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্স্থাপিত হলো আমাদের সংবিধানে। তো এর ফলে তত্ত্বাবধায়ক সরকার মানে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কেমন হবে সেটাতে একটা সংবিধানের দিক নির্দেশনা থাকলো। তার ফলে যে জুলাই সনদের মাধ্যমে যেভাবে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা নির্বাচনকালীন সরকার যেভাবে গঠিত হওয়ার কথা ছিল, সেইটা কি নিষ্ক্রিয় হয়ে গেল কিনা, আমরা আবার সেই ব্যবস্থায় ফিরে গেলাম কিনা যে ব্যবস্থার মধ্যে আপনি আগে থেকেই জানতে পারবেন যে কে হতে যাচ্ছেন পরবর্তী সরকার প্রধান? আপনাদের দুজনের কাছে প্রশ্ন। মঞ্জু ভাই, আপনার কাছে প্রথম আসি। মত কমিশনে আলোচনা করছিলাম, তখনই কিন্তু এই আলোচনাটা উঠেছিল যে এই সংশোধনীটা বাতিলের রায়টা যদি বাতিল হয়ে যায়, অর্থাৎ আবার যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা ফিরে আসে, তাহলে সেটা কি হবে। তখন আমাদের মধ্যে একটা সংশয় ছিল যে মনে হচ্ছিল যে বিএনপি এই 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 মানে রায়টা আসলেই এটা বিএনপির জন্য পজিটিভ হবে বা বিএনপি এটাকেই কেন্দ্র করে তখন আর এই সংশোধনীটার বিষয়টা নিয়ে তারা আগাবে না। তো সেই জন্য আমরা কিন্তু ওই তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা কিন্তু সেখানে সংস্কার কমিশন এবং ঐকমত্য কমিশনে ডিটেইল আলোচনা করেছি, কোন প্রসেসে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগ হবেন এবং অন্যান্য উপদেষ্টারা কিভাবে নিয়োগ হবেন। আপনি জানেন যে যেটা নিয়ে বিএনপির সাথে আমাদের কিছুটা ঐকমত্য হয়েছে, কিন্তু শেষ অংশে গিয়ে সেখানে দ্বিমত হয়েছে। অর্থাৎ যখন অনেকগুলো স্তর পার হওয়ার পরে এটা হবে না, প্রথমটা বলা হয়েছে যে একটা বাছাই কমিটি বা সরকারি দল বিরোধী দলের পক্ষ থেকে নাম প্রস্তাব করা হবে, সেই নামের মধ্য থেকে তারা যাতে বিচার বিভাগের কেউ না হন, তারা যাতে গ্রহণযোগ্য ব্যক্তি হন, এই ধরনের নানা ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার প্রধান এমন একজনকে করার প্রসেসটাকে আমরা গুরুত্ব দিয়েছি যিনি সরকারি দল বিরোধী দল বা অন্যান্য সকল রাজনৈতিক দল জনমানুষের কাছে গ্রহণযোগ্য হবেন। তো একটা পর্যায়ে গিয়ে বলা হয়েছে যে এই প্রসেস যদি ফেল করে, ওই প্রসেস যদি ফেল করে, লাস্টে গিয়ে একটা অপশন রাখা হয়েছে যে সংসদ ঠিক করবে যে কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। সেই জায়গা থেকে র্যাঙ্কস এন্ড চয়েস বা নানা রকমের টার্মগুলো নিয়ে কিন্তু অনেক বিতর্ক হয়েছে। বিএনপি এটা রাখার পক্ষে ছিল যে পার্লামেন্ট এটা করবে। আমাদের একটা আশঙ্কা যে পার্লামেন্ট যদি করে তাহলে সবসময় এটা দেখা যাবে যে যারা ক্ষমতায় থাকবে, যেই থাকুক, যারা ক্ষমতায় থাকবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান তাদের ঐচ্ছিক বা তাদের পছন্দসই ব্যক্তি হবেন। সেজন্য আমরা এই অংশটা বা এই অপশনটা আমরা রাখতে চাচ্ছিলাম না। এবং আমাদের প্রস্তাব ছিল যদি এটা কোনো কারণে মানে ফোর্থ বা ফিফথ স্টেজে গিয়ে এটা ফেল করে না হয়, তাহলে আমাদের সংবিধানে বা আমাদের এই পঞ্চম সংশোধনীতে যেভাবে আছে সেভাবেই সেটা কার্যকর হবে। তো এইটা নিয়ে তো বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা যেহেতু জুলাই সনদের মধ্যে এই অংশটাকে এমফেসাইজ দিয়েছি, গুরুত্ব দিয়েছি, সুতরাং আমরা এটার উপরেই আমাদের মানে অবস্থান অত্যন্ত স্পষ্ট থাকবে, স্থির থাকবে। আমরা চাইবো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যাতে সেভাবে হয়। পঞ্চম সংশোধনীর আলোকে বা যেটা আমাদের এখন সংবিধানে আছে, পঞ্চদশ সংশোধনীর আলোকে বা এখন যে সংবিধানে যেভাবে আছে, এটা যদি সেভাবে থাকে তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে বিতর্কিত হওয়ার যেটা আপনার জানা আছে, যেটা আগে হয়েছে সেরকম একটা বিতর্কিত প্রসেস হওয়ার বা যে কোনো একজনকে চয়েস করার ব্যাপারটা নিয়ে বিতর্ক হতে পারে। এটা আমাদের জন্য ভালো হবে না। মঞ্জু ভাই, আমি দুই তিনটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যে এই আলোচনা বা যে তরজাটা, এটা তো আজকে নতুন না। এটা 93 সাল থেকেই যখন একটা ফরমেশন হবে সেইটাতে শুরু হয়েছে। আবার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল দিয়ে যখন আদালতে শুনানি হয়েছে, 10 জন এমিকাস কিউরি এবং সরকার পক্ষের অ্যাটর্নি জেনারেল তাদেরকে শোনা না শোনার সেগুলির অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি হয়েছে। আমি এটার মধ্যে এটা বলতে চাই, যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এরকম হয় যে সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে এটা নির্বাচিত করা হবে, যেটা প্রথম পয়েন্ট জুলাই সনদ সংস্কারে মানে সংবিধান সংস্কারে যেটা করা হয়েছিল, আসলে কি আমাদের সবার কাছে গ্রহণযোগ্য কোনো একটা লোক আছে আমাদের? এবং সেই ক্ষেত্রে তো সেটা আরও বেশি ম্যানিপুলেট করা সম্ভব হবে। এবং আপনি যেটা বললেন সেটার সাথে আমি শতকরা 100% একমত। যদি এটা পার্লামেন্টের কাছে আপনি ঠিক করে দেন, সর্বশেষ সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের পার্লামেন্টই ঠিক করে নিবে যে এটা
অমুক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। তো সেই ক্ষেত্রে যার দায়িত্বে বাংলাদেশের বিচার বিভাগ ছিল সেই অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে দেওয়াই এটা ন্যায্য কিনা, মানে সবচেয়ে ভালো সলিউশন কিনা, আপনার কাছে কি মনে হয়? আপনারা এইটা আলোচনা করছিলেন কিনা? আমি কেন এই কথাটা বলতেছি, যেমন ধরা যাক এটা যদি চেয়ার না হইয়া গ্রহণযোগ্য একজন ব্যক্তি, আপনি জানেন যে যখন 2014 সালে এরকম একটা ডেডলকের মতো সৃষ্টি হয়েছিল 2013-র শেষ দিকে 2014 সময়ে, সেই সময় ব্যারিস্টার রফিকুল ইসলাম নিজে ভলান্টিয়ার করছিলেন না। ব্যারিস্টার রফিকুল ইসলাম বলছিলেন যে আমি যেহেতু বেগম জিয়া এবং শেখ হাসিনা দুজনেরই উকিল, তো ওনারা যদি বলেন তাহলে আমি এটা করতে পারি। শেখ হাসিনা তখন বলছিলেন উনি কার খালুরে, আপনার মনে থাকবেন যে মানে কে কার খালুরে এটা বলছিলেন। তো কে এরকম আছেন যিনি আসলে এটা হইতে চাবেন? তো সেই ক্ষেত্রে এইটাই সবচেয়ে মন্দের ভালো কিনা যে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান? না, এবারে কিন্তু এটা নিয়ে সিরিয়াস কথাবার্তা হয়েছে, কারণ আমরা চেয়েছি বিচার বিভাগ এখানের মাধ্যমে ম্যানিপুলেটেড হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার মনে থাকার কথা যে প্রথম তত্ত্বাবধায়ক সরকার আলোকে যেটা হয়েছিল, অর্থাৎ বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যখন দায়িত্ব নেন, উনি কিন্তু এরশাদ সরকারের সময়কার প্রধান বিচারপতি, কিন্তু ওনাকে নিয়ে কোনো বিতর্ক হয় নাই, কারণ তখনও বিচার বিভাগ এত বিতর্কিত হয় নাই। কিন্তু বিএনপি যে সময়টা, অর্থাৎ সম্ভবত এটা 2006 সালের দিকে। আমি একটু মঞ্জু ভাই একটু টেকনিক্যাল জিনিস বলি, শাহাবুদ্দিন সাহেব আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান ছিলেন না। শাহাবুদ্দিন সাহেবের পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করা হয়েছে, মানে 1991 সালে একটা অস্থায়ী সরকার ব্যবস্থা গঠন করা হয়েছিল, যেখানে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট দুইজনই পদত্যাগ করার ফলে একজনকে অস্থায়ী রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়েছিল, এবং হি হ্যাপেন্স টু বি দি চিফ জাস্টিস ফ্রম মানে ওই সময়টার মধ্যে, মানে তখনও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না আর কি। না, আমি ওটাই মিন করেছি একটু। প্রথম কথা হচ্ছে উনি তত্ত্বাবধায়ক সরকার নামে ছিলেন না, কিন্তু রোলে তো আসলে তত্ত্বাবধায়ক সরকারই ছিলেন, মানে ওই সময়টা ইন্টারিম টাইমটা উনি দায়িত্ব পালন করেছেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই পতিত এরশাদ সরকারের নিয়োগকৃত একজন চিফ জাস্টিসকে আমরা সবাই মেনে নিয়েছি যে উনি ইন্টারিম টাইমটা আমাদের এই নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন। ওনাকে নিয়ে বিতর্ক হয় নাই, কারণ তখন পর্যন্ত বিচার বিভাগটা অত বিতর্কিত হয় নাই। এটা ওই যে আপনি তো 2006 সালে যে বা 5 সালের দিকে যখন আপনার বিচারপতির বয়স বাড়ানো নিয়ে বিতর্কটা শুরু হলো, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হতে পারেন এই ধরনের ম্যাপিং শুরু হলো, তখনই সবার মধ্যে এটা নিয়ে, আপনি জানেন তখন ওই সময়ে একটা মানে অনেকগুলো বিচারপতিকে নিয়ে অলরেডি মানে স্মৃতি তো আমাদের একটু কমে গেছে, ওই ঘটনাগুলো ঘটেছে। বেশ কয়েকজন প্রধান বিচারপতিকে নিয়ে তখন আলোচনা হয়েছে, উনি ছাত্রদল করেছেন, উনি বিএনপি ছিলেন, এই ধরনের ডিসকাশনগুলো পাবলিকলি আসছে, যেগুলো এর আগে কখনো আসে নাই। এরপরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে বিচারপতি নিয়োগে যেভাবে বিচারাঙ্গনকে কলুষিত করা হয়েছে, সেই জায়গা থেকে ওই যে অ্যামিকাস কিউরিরা বা আমাদের নাগরিক সমাজের লোকেরা বলেছেন যে আমাদের বিচার বিভাগকে এটার বাইরে রাখা উচিত। তো সেজন্য আপনি যেটা বলেছেন যে এটা অত্যন্ত কঠিন একটা কাজ, কিন্তু এরপরও তো ধরেন এবারে এবারে ডক্টর ইউনূসকে নিয়ে তো আমরা সবাই একমত ছিলাম। প্রফেসর ইউনূসের নিয়োগের ব্যাপারে কিন্তু কেউই প্রথমে আপত্তি তোলেন নাই, এবং সকলেই ওনাকে মানে দায়িত্ব নেওয়ার ব্যাপারে সবাই অনুরোধ করেছেন। এর আগেও কিন্তু 111-এর সময় কিন্তু ডক্টর ইউনূসের নামটা এসেছিল, এবং ওটার ওনার ব্যাপারে তখনও সম্মতি ছিল, কিন্তু উনি সম্ভবত একটা লং টার্ম টাইম চেয়েছিলেন, যার কারণে সেটা হয়নি। এটা আলোচনা আছে, কিন্তু এটার অথেন্টিকেশন এখনো ক্লিয়ার না। আমি যেটা মনে করি যে যদি ধরেন নাম দেওয়া হয় যে ঠিক আছে আপনারা নিরপেক্ষ বা আপনাদের দৃষ্টিতে মধ্যম, সবার কাছে গ্রহণযোগ্য, আপনারা 5 জনের নাম দেন, আপনারা 5 জনের নাম দেন, এইভাবে করলে কিন্তু আপনার পার্লামেন্টের দলগুলো যদি নাম দেয় তাহলে সেখানে একটা কমন নাম পাওয়া যেতে পারে, এবং গ্রহণযোগ্য নাম যে পাওয়া যাবে না তা না। পার্লামেন্টের দলগুলোকে যখন বলা হবে আপনারা 5 জনের নাম দেন, একটা জিনিস হবে কি, ধরেন আমরা উদাহরণ হিসেবে বললাম যে এখানে ধরেন আমাদের 3 জনকে বলা হলো যে আপনারা 5 জন করে নাম দেন, তো নিশ্চয়ই আমরা এমন নাম দেওয়ার চেষ্টা করব যাতে যেটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে, বিতর্ক হতে না পারে। ধরেন আমি এমন একজনের নাম দিলাম, খালেদ ভাই, আপনি বললেন যে ভাই উনি তো আপনার আত্মীয় বা উনি তো আপনার পরিচিত, আপনি ওনার নামটা দিলেন, এটা কোনো কথা হইলো? বা আপনি এমন একজনের নাম দিলেন, আমি বললাম যে খালেদ ভাই উনি তো আপনারই লোক, আমি তো আমার মনে হয় যে এইটা মোটামুটি ভাবে আপনি পরিষ্কার করছেন, কিন্তু আমরা এটা নিয়ে
আরেকটু আলোচনা করব, কারণ হচ্ছে যে আপনার কাছে ফিরে আসবো মঞ্জু ভাই, কারণ আমি শুধু ওই 2 পয়সাটা দিয়ে রাখি, আমার 2 পয়সাটা, কারণ আমি এই 29 বছর মানে সকর্মক সাংবাদিকতার 28-29 বছরে আমি যেটা দেখছি সেটা হইলো আমরা বিএনপি বুদ্ধিজীবী, আওয়ামী বুদ্ধিজীবী, জামায়াতি বুদ্ধিজীবী, জাতীয় পার্টির বুদ্ধিজীবী এরকম দেখি, একদম নিরপেক্ষ কাউরে আমরা আসলে দেখি না। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা আপনি বলতেছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিচয় আমার কাছে, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নিরপেক্ষ নোবেল প্রাইজ পাওয়া, কিন্তু বাংলাদেশের অনেক মানুষ উনি মনে করেন যে উনাকে আনাই হয়েছে কারণ উনি শেখ হাসিনার অনেক বিপক্ষে ছিলেন, সেই জন্য শেখ হাসিনার এতটুকু বিরোধিতা যদি তিনি না করতেন তাইলে হয়তো সবাই উনার ব্যাপারে একমত হইতো না, কারণ শেখ হাসিনা হতো একটা পক্ষ। আমি আমার 2 পয়সাটা দিয়ে রাখলাম। তো সেই ক্ষেত্রে চেয়ার ছাড়া মানুষ আমাদের পক্ষে বাছাই করা সম্ভব কিনা সেইটা আমি এটা নিয়ে আমি আপনাকে পরের ইয়াতে বলবো। আনিস আলমগীর ভাই বলে আসুক, যে আমরা একটু আনিস আলমগীর ভাইকে শুনি। যে আনিস আলমগীর ভাই, আপনার কাছে কি মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলো, এটা ভালো হলো কি খারাপ হলো? জুলাই সনদের মধ্যে যেভাবে মঞ্জু ভাই বলতেছিলেন যে 5 জন মানুষ বা পরস্পরের নামের বিরুদ্ধে একটা কমন ফ্যাক্টর খুঁজে বের করা, এবং মঞ্জু ভাই কারেক্টলি বলছেন যে 2005 সালে ব্যারিস্টার মওদুদ আহমেদ, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, 2005 সালে ব্যারিস্টার মওদুদ আহমেদ যখন আইনমন্ত্রী ছিলেন তখন তিনি বিচারকদের বয়স বাড়ানোর একটা বিল আনেন, এবং বিচারকদের বয়স 65 থেকে 66 করেন যখন বিচারপতি কে এম হাসান রিটায়ার্ড করেছেন তার ঠিক পরদিন, যাতে উনি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রয়ে যান। মানে এটা যদি তার আগের দিনও করেন তাইলে কিন্তু বিচারপতি কে এম হাসান 2 বছর বেশি প্রধান বিচারপতি থাকেন, এবং তিনি সবচেয়ে যোগ্য বিচারক, এটা কারো কোনো সন্দেহ ছিল না। কিন্তু তিনি করছেন যেদিন বিচারপতি কে এম হাসান অবসর নিয়েছেন তার ঠিক পরদিন। তো সেই জন্য এইটা নিয়ে দারুণ রকম বিতর্ক তৈরি হয়। তারপরে বিচারপতি আপিল বিভাগের অন্যান্য বিচারককে এইটা দিতে, মানে এই পদ নিতে বলা হয়েছে কিনা সেই ব্যাপারে সত্য মিথ্যা অনেক রকম আমরা শুনছি, এবং ইয়াজউদ্দিন আহমেদ সাহেব নিজেই রাষ্ট্রপতিও ছিলেন, সাথে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন, যেটা নিয়ে আসলে মূল গন্ডগোলটা করার সুযোগ সে সময় হয়েছিল, এবং যার পরিপ্রেক্ষিতে 111 আসছিল। আপনি কি মনে করেন যে সেই 111 আসা, বিচার বিভাগকে ধ্বংস হওয়া, এই পথ আসলে অন্তর্বর্তীকালীন সরকার ফিরে আসা ঠেকাতে পারবে কিনা? অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসা ঠেকাতে পারবে কিনা? এটা খুব প্রধান হবেন, উপদেষ্টা হবেন। সেই জায়গায় যখন বাংলাদেশে একটার পর একটা যতগুলো এসছে সবগুলো নিয়ে বিতর্ক ছিল। আপনি যে বিস্তারিত বলেছেন হাসান সাহেবের যে বিষয়টা, উনার পরবর্তীতে যিনি এসছেন তখনও একই অবস্থা, তাকে বিরোধী দল যারা সরকারে তখন ছিল, বিএনপি ওইভাবে ভালোভাবে নেয় নাই। মানে দেখা গিয়েছে যে যারা ইনকামবেন্ট ইয়েতে থাকে, যারা এক্সিস্টিং থাকে সরকারে, তাদের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার বিমাতাসুলভ একটা আচরণ করে, এটা সবগুলোর সঙ্গে দেখা গেছে। এতে করে ইলেকশনের পরে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হয় না, ওই ব্যক্তিগুলোর সম্পর্কে কথা ওঠে। এত প্রক্রিয়ার মধ্য দিয়ে 2011 সম্ভবত আওয়ামী লীগ এটা বাতিল করেছিল। বাতিল করার পর এটা নিয়ে আবার আমরা আফসোস করলাম যে কেন এটা বাতিল করলো, কিন্তু বাতিল করেও তারা যে একটা ভালো কিছু উপহার দিতে পেরেছে তা তো না। তারা তো যা কিছু করে গেছে সেগুলো নিয়ে কোনো মডেল দাঁড় করাতে পারে নাই। তারা যে মডেল দাঁড় করিয়েছিল যে মানে রাতের ভোট, তারপর একদলীয় ভোট, এই সবগুলো নিয়ে বিতর্ক প্রেক্ষিতে আবার আমরা এখন পেছনে ফিরে যাচ্ছি। তো পেছনে ফিরে যেতে হলে প্রধান যে সমস্যা হবে, সেই সমস্যা হচ্ছে যে এই দেশে নিরপেক্ষ লোক পাওয়া। খালেদা জিয়া খুব ভালো করে বলেছিলেন যে শিশু ছাড়া নিরপেক্ষ লোক নাই। এটা প্রধান উপদেষ্টা কি হবেন তার উপর যেমন একটা নির্ভর করছে, তার সভাসদ যারা থাকবে তারা কে নিরপেক্ষ। বাংলাদেশে আজকে কোনো নিরপেক্ষ লোক আছে, নিরপেক্ষ অবস্থান আছে? আপনি যে কোনো ব্যক্তিকে বলে নিরপেক্ষ অবস্থান থেকে কথা বলতে গেলে তাকে আবার ট্যাগ দিয়ে অন্য একটা দিয়ে দেওয়া হচ্ছে। এখন ঘৃণার সংস্কৃতিটা এমন ভাবে বিস্তার হয়েছে, তাতে করে তো কেউ নিরপেক্ষ অবস্থানে নিরপেক্ষ এই শব্দটাই উচ্চারণ করতে পারছে না। আপনি যদি এখন নিরপেক্ষ হন তাহলে বোধহয় আপনি হাসিনার লোক। আপনি যদি নিরপেক্ষ হন তাহলে আপনি আমারে সাপোর্ট করছেন না, কেমন নিরপেক্ষ লোক আপনি? আপনি যদি নিরপেক্ষ হন তাহলে তো ইউনূসের অপশাসনকে আপনার সাপোর্ট করতে হবে। আপনি যদি নিরপেক্ষ হন তাহলে বর্তমান সরকার যে চালাচ্ছে তাদেরকে সমর্থন করতে হবে। আনিস ভাই, নিরপেক্ষতার মধ্যে তো একটা কনসিস্টেন্সি লাগবে। আপনি যদি এখন যে অপশাসনের কথা বলে আপনি তার বিরোধিতা করতেছেন, সিমিলার অপশাসনের সময় আপনি আগে পরে বিরোধিতা করছেন কিনা সেটাও তো একটা দেখার জিনিস, তাই না? অবশ্যই সেই ট্র্যাক দেখতে হবে, সেটাও দেখেন যে এই লোক
এর আগের আমলে শেখ হাসিনার কোনো সমালোচনা করেছে কিনা? হুম হুম তো যদি দেখে যে না শেখ হাসিনার সমালোচনা করে নাই, শুধুমাত্র ইউনূসের করছে, তাহলে আপনি বলতে পারেন। কিন্তু আপনি যদি সমালোচনা করার অর্থ যদি এই বুঝেন, ব্যক্তিগতভাবে আমার সম্পর্কে মনে করেন সাংবাদিক, যে আমি রাস্তায় নেমে শেখ হাসিনা বিরোধী স্লোগান দেব, সেটা হচ্ছে বিরোধিতা, এবং আমার লেখালেখি কোনো বিরোধিতা না, আমার বলার কোনো বিরোধিতা না, এবং আপনি আপনার জন্যই শুধু স্বৈর শাসন ছিল, আপনার জন্যই শুধু শেখ হাসিনা একটা আতঙ্ক ছিল, আমার জন্য ছিল না, সো আমাকে আমার টেকনিক্যালি আমাকে এগোতে হয় নাই, তা তো না। সবার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ক্ষেত্রে সেটা হয়েছে। এখন আপনি নিরপেক্ষতা ধরবেন কি দিক দিয়ে? যে সে আদৌ সে মৌলিক বিষয়গুলো নিয়ে আপত্তি করেছে না কিনা, ভুয়া ইলেকশন নিয়ে আপত্তি করেছে কিনা, অপশাসন নিয়ে আপত্তি করেছে কিনা, এবং বিরোধী দল, বিশেষ করে বিরোধী দলকে যে নির্যাতন, বিরোধী পক্ষকে নির্যাতন, বিরোধী মতকে নির্যাতন, সেই ব্যাপারে তার মুখ খুলেছে এগুলা দেখেন, সেই হিস্ট্রি দেখেন, তাহলে আপনি দেখেন যে পেয়ে যাবেন। আমার মনে হয় এখন আমি মনে করি যে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেও এরকম হবে, যে সে নিরপেক্ষ ছিল কিনা সেটা আগের হিস্ট্রি দেখে এবার দেখে দাও। কিন্তু খালেদ, সেই লোক পাওয়া খুব কঠিন। আপনি যতই বলেন 10 জন লোক আগামীতে নিরপেক্ষ ব্যক্তি নির্বাচন করতে পারবে না, যে কোনো কেয়ারটেকার সরকার আসুক সে পারবে না। এটা তার জন্য প্রথম হিমশিম খেতে হবে।